তারা স্থিতিশীলতা চায় না বলছে বিএনপি। অসাংবিধানিক আবদার না মানার হুঁশিয়ারি। প্রতিবেশী দেশের হস্তক্ষেপকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে জামায়াত। আগামীর বাংলাদেশ চালাবে রাজনীতিবিদরাই, মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। স্বৈরাচারের উত্থান ঠেকাতে দ্রুত জুলাই সনদ সইয়ের আশা। শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে কোনো ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন, বললেন সিইসি। আইনি বাধা না থাকলেও একটি পক্ষের চাপে দেয়া হচ্ছে না, দাবি এনসিপি নেতা সার্জিসের। 9 মাস পর 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিনের দুয়ার। আপাতত থাকা যাবে না রাতে। জানুয়ারি ফেব্রুয়ারিতে শিথিল থাকবে বিধিনিষেধ। এবং এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পরপর দুদিন মাঠে নামলেও প্রভাব পড়বে না পারফরমেন্সে, মাঠে সেরাটা দেওয়ার পরামর্শ। পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, তারা দেশে স্থিতিশীলতা চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বলেন, পিআর হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস, তাই শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট সরকার তৈরি হবে। অসাংবিধানিক আবদার না মানার হুঁশিয়ারিও দেন সালাহউদ্দিন। দলের আরেক নেতা ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন তারেক রহমান। শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত হবে বলেও জানান তিনি। মনে হয় কখনো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়তাম। সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সংসদের নিম্নকক্ষে বা উচ্চকক্ষে কেউ বা উভয় পক্ষে, কেউ আবার চান প্রচলিত সংসদীয় পদ্ধতিতেই হোক আগামীর জাতীয় নির্বাচন। বরাবরের মতোই পিআর পদ্ধতিতে নির্বাচন না করতে মত দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশে স্থিতিশীলতা থাকুক তা চায় না। পিআর মূলত পার্মানেন্ট রেস্টলেস বলেও অভিহিত করেন সালাহউদ্দিন আহমদ। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস। তো বাংলাদেশে এটা কারা চালু করতে চাচ্ছে, তাদের পিছনের উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে, যাতে কিছু সিট বেশি পায়। আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় না। কেন চায় না সেটা তাদের স্বার্থ জড়িত আছে। শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্টের উদয় হতে পারে এবং তাদের মধ্য দিয়ে তাদের সমস্ত স্বার্থ আদায় হতে পারে। এর আগে সকালে সংসদ ভবন এলাকার লেক রোডে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের র্যালিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান, নেতৃত্ব দেবেন গণতন্ত্র পুনরুদ্ধারে। নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত তার দল। বিএনপি গত 18 মাস পূর্ব থেকেই নির্বাচনী যে সমস্ত কার্যক্রম করা প্রয়োজন সেটি শুরু করেছে। কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনে জামাতে ইসলামের ইন্ধন থাকতে পারে। ইসলামপন্থী একটি রাজনৈতিক দল বরাবরই আমার মনে হচ্ছে আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের সিদ্ধান্তের সাথে এক হয়ে তারা কাজ করেছেন। 86 নির্বাচনে যাওয়া, সেটাও তারা আওয়ামী লীগ নির্বাচনে গেছে, মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে এক, কাজ করেছে আরেক। পতিত আওয়ামী সরকার প্রধানের গণহত্যার যে নির্দেশনা সামনে আসছে তাতেও ভারতের মদত ছিল বলে দাবি করেন রুহুল কবির রিজভী। অর্গানাইজেশনও আছেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনমুখী দল হিসেবে ভোটের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। তবে প্রতিবেশী দেশের রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করে দলটি। চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা বলেছেন দলটির আমির। বাংলাদেশের জনগণের সঙ্গে চীন সম্পর্ক উন্নয়ন করতে চায় বলে জানিয়েছেন প্রতিনিধি দলের প্রধান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পিংজিয়ানের নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎ। রাজধানীর মগবাজারে দলটির প্রধান কার্যালয়ে বৈঠকে বিভিন্ন বিষয় হয় খোলামেলা আলোচনা। পরে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, নির্বাচনমুখী দল হিসেবে ভোটের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। বর্তমান চ্যালেঞ্জ নিয়ে চীনা প্রতিনিধি দলের প্রশ্নের জবাবে জামায়াত আমির জানিয়েছেন, প্রতিবেশী দেশের যে কোনো ধরনের হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। আমির জামাত বলেছেন, আমরা সবসময় নির্বাচনমুখী দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে, ইনশাআল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি। প্রতিবেশী দেশের
পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। চীনা প্রতিনিধি দলের প্রধান ঝো পেংজিয়ান জানান, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় চীন। আমরা এখানে এসে সম্মানিত বোধ করছি। চীন এবং বাংলাদেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও জোরদারে আমরা কূটনৈতিক ও নীতিগত উদ্যোগ নিয়েছি। আমরা দুদেশের ভালো প্রতিবেশী। বৈঠকে চীনকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জামায়াত আমির। গাজার মুসলমানদের প্রতি যে অত্যাচার হচ্ছে সেই মানবাধিকার লঙ্ঘনের কথা তিনি তুলে ধরেছেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত এ বৈঠকে মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে সফরসঙ্গী বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও ডক্টর নাকিবুর রহমান এবং এনসিপির দুই নেতা আক্তার হোসেন ও ডাক্তার তাসনিম জারাকে পরিচয় করিয়ে দেন সরকার প্রধান। এ সময় বাংলাদেশে বিনিয়োগে প্রবাসী বাংলাদেশি ও বিদেশিদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশে ইউএস এর যে বিজনেসম্যান, যারা বড় বড় কোম্পানি, ইউএস এর যত বড় বড় কোম্পানি আছে, তাদের সাথে প্রফেসর ইউনূসের একটা বড় মিটিং হয়েছে। সেখানে উনি তাদের উদ্দেশ্যে বাংলাদেশে আরো ইনভেস্টমেন্ট করার আহ্বান জানিয়েছেন এবং এই মিটিংটায় বাংলাদেশের থেকে যে 6 জন যে পলিটিক্যাল লিডার এসেছেন প্রফেসর ইউনূসের ইনভাইটেশনে, তারা 6 জনই উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত, বর্তমানে তেল গ্যাস অনুসন্ধানে বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির বাংলাদেশ প্রধান পিটার হাস এবং দক্ষিণ এশীয় বিষয়ক সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশনের ডেপুটি সিইও নিশা দেশাই বিশওয়াল সহ ব্যবসায়ী নেতারা। ফেব্রুয়ারির প্রথমার্ধের পরে যখন ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, তখন তো পলিটিক্যাল পার্টিগুলোই বাংলাদেশকে তারা গভর্ন করবেন। তো তাদের সাথে একটা এই বিজনেস কমিউনিটির, ইউএস এর বিজনেস কমিউনিটি যাতে আরো জানাশোনা হয় সে বিষয়ে উনি আরো ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে টেকসই উন্নয়ন নিয়ে প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রার অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে $4 ট্রিলিয়ন বিনিয়োগের ঘাটতি মেটাতে হবে। জলবায়ুর ক্ষতিকারক প্রভাব ও বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশ 13 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে বিশ্ব নেতাদের পাশে থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। পরে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে উচ্চ পর্যায়ের ওয়ার্কিং সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা। এ সময় সরকার প্রধানের সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে কথা বলেন। প্রতিটি বৈঠকেই দেশের চলমান সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দুই সরকার প্রধান। ভবিষ্যতে স্বৈরাচারের উত্থান ঠেকাতে দলগুলো দ্রুত জুলাই সনদ সই করবে বলে আশাবাদ জানান ডক্টর ইউনূস। এদিকে ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠক বুধবার সাধারণ পরিষদের 80তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘের সভাকক্ষে দুই নেতার মধ্যে এই বৈঠক হয়। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন। সম্প্রতি পাকিস্তানে বন্যায় নিহতদের জন্য শোক জানান প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শাহবাজ শরীফ। শাহবাজ শরীফের তরফ মানে উনিও বরঞ্চ চিফ অ্যাডভাইজারকে ইনভাইট করেছেন যে পাকিস্তানকে ভিজিট করার। অত্যন্ত ফ্রুটফুল মিটিং এবং আমাদের যে পারস্পরিক যে আমাদের যে সম্পর্ক, এটাকে নতুন মাত্রায়, নতুন উচ্চতায় উত্তরণের আমরা বলবো যে উত্তরণ হয়েছে এই মিটিং গুলোর ফলে। এর আগে সকালে প্রধান উপদেষ্টা দিনের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকের কো হোস্ট দেশটির সরকার প্রধান এ সময় সম্পর্ক আরো জোরদারের কথা বলেন। এর পরপরই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির সাথে যেটা সেফ মাইগ্রেশন নিয়ে আলাপ হয়েছে এবং ইতালিয়ান প্রাইম মিনিস্টার কে যখন প্রফেসর ইউনূস বলেছেন যে ট্রেডের সম্পর্ক তার সাথে আরো বাড়ানোর জন্য, তখন উনি নিজের থেকেই প্রস্তাব দিয়েছেন ইতালি, বাংলাদেশ
বিজনেস ফোরাম করার জন্য। এছাড়াও দিনের শেষ ভাগে কসোভোর প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন প্রফেসর ইউনুস। জাতিসংঘ সফর। নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী চলতি মাসেই দেওয়ার কথা প্রতীকসহ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন। এরই অংশ হিসাবে বুধবার 115টি প্রতীকের গেজেট প্রকাশ করা হয়। তবে নতুন রাজনৈতিক দল এনসিপির চাহিদা অনুযায়ী শাপলা প্রতীক ইসির গেজেটে না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় নিবন্ধন পেতে যাওয়া দলটি। এ নিয়ে বৃহস্পতিবার কমিশন তাদের অবস্থান স্পষ্ট করেন। নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে সিইসি জানান, প্রতীক নিয়ে এনসিপির হুঁশিয়ারিকে হুমকি মনে করছে না ইসি, কারণ তারা দেশপ্রেমিক, দেশদ্রোহী নয়। নাগরিক ঐক্য রেজিস্টার্ড পার্টি, তাদের একটা প্রতীক আছে, ওনারা এটা পরিবর্তে শাপলা চেয়েছিল, কিন্তু আমরা দেই নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা দেওয়া যাবে না, আমরা সিদ্ধান্ত নিয়ে জবাব দিয়ে দিয়েছি। পরে না এনসিপি অ্যাপ্লাই করেছে। কমিশন তো ডিসিশন নানাবিধ বিবেচনা নিতে পারে। এখন আমি যদি প্রত্যেকটা ডিসিশন কারণ ব্যাখ্যা করতে যাই তাহলে তো মুশকিল আছে। না আমি না মুঠেও হুমকি মনে করি না, কারণ ওনারা তো দেশদ্রোহী না, আমরা দেশপ্রেমিক। তো বলেন কোনো অস্বচ্ছতা রেখে দলগুলোকে নিবন্ধন দিতে চায় না ইসি, তাই পুনরায় যাচাইয়ে সময় লাগছে। এডিশনাল ইনফরমেশন কালেক্ট করতে হচ্ছে। আমরা তো অস্বচ্ছ প্রক্রিয়ায় কিছু করছি না। যেন আমরা একটু নিশ্চিত হতে চাই যে যাদেরকে আমরা রেজিস্ট্রেশন দিব তারা সঠিকভাবে পাচ্ছে, সেই জিনিসটা নিশ্চিত হতে চাই। এই জন্য কিছু অতিরিক্ত ইনফরমেশন আমাদের কালেক্ট করতে হচ্ছে, এই জন্য 2-1 দিন হয়তো সময় লাগবে। সংসদীয় পদ্ধতিতেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়ে সিইসি বলেন, ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন করতে যা দরকার তার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে কমিশন। ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমাদের তো অপেক্ষা করছে কি জন্য? অপেক্ষা তো নাই। সব দল ভোটের আগেই সমঝোতায় আসবে বলেও আশাবাদী সিইসি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সার্জিস বলেন, মৌলিক সংস্কার ও ফ্যাসিস্টদের বিচারের আগে দেশে নির্বাচন আয়োজন জনগণের সঙ্গে প্রতারণা। আগামী নির্বাচনে উচ্চ কক্ষে পিআরের কথাও জানান সার্জিস। শাপলার ক্ষেত্রে আমাদের আলাদা অপশন আছে কিনা, আমরা তো আলাদা অপশন দিয়েছি। আমরা সাদা শাপলা দিয়েছি, লাল শাপলা দিয়েছি। যদি একান্তই তাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়, কিন্তু এটা সবচেয়ে দুঃখের কথা। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন প্রতিষ্ঠান, কোনো আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোনো চাপের কারণে তারা এটা দেওয়ার মতো সাহস করতে পারছে না। প্রভাবিত হয়ে ইনজাস্টিস হবে না। আমরা আশা করছি শাপলা প্রতীক সংযুক্ত করা হবে এবং আমরা সেটা মার্কা হিসেবে পাবো। গণ অভ্যুত্থানের পর বিগত সরকারের সময় ব্যাংক খাত দখল করে অর্থ লুটের অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক বিএফআইইউ এর নথি বিশ্লেষণ করে দুদকের তথ্য বলছে 4 ব্যাংক থেকেই এস আলম গ্রুপ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান 1,78,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। এসব লুটপাটের অভিযোগে একাধিক মামলাও হচ্ছে এস আলম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে, যার ধারাবাহিকতায় আসামি এস আলমের চেয়ারম্যান সাইফুল আলমকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলে দ্বারস্থ হচ্ছে দুদক। আদালত থেকে মিলেছে রেড নোটিশের অনুমোদন। কমিশন বলছে, নাগরিকত্ব ছেড়ে দিলেও বাংলাদেশের নাগরিক হিসাবে তার বিরুদ্ধে তদন্ত চলছে। তিনি বাংলাদেশি নাগরিক ছিলেন এবং সেই কারণেই হয়তো তার প্রতি রেড নোটিশ জারির জন্য আমাদের তদন্তকারী দল এই আবেদন বিজ্ঞ আদালতে আবেদন করেছেন। এস আলম গ্রুপের মতো 10টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদক, সিআইডি ও বিএফআইইউ এর সমন্বয়ে টাস্ক ফোর্সের মাধ্যমে তাদের সম্পদ পাচারের খোঁজ চলছে। সেই টাস্ক ফোর্সের তালিকায় আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারও। বিএফআইইউ এর নথি বলছে, শেখ হাসিনার পরিবার সহ 10টি শিল্প গ্রুপের 57,256 কোটি টাকা জব্দ করা হয়েছে। জব্দ করা সম্পদের মধ্যে 10,500 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দুদক বলছে, বিদেশে পাচার হওয়া সম্পদ জব্দ ও ফিরিয়ে আনা কঠিন হলেও যৌথ প্রচেষ্টা চলছে। এটি একটি আইনি প্রক্রিয়া শেষ করেই তারপরে এই দেশের সম্পদ আমাদের দেশে ফিরিয়ে আনার স্টোলেন অ্যাসেট রিকভারির এই কার্যক্রমটা সম্পন্ন করতে হয়। এটা একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া, আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে। এদিকে ঋণের নামে 51 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আব্দুল হামিদ সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গত 1 ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ রাখে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে নানা মহলে চলে আলোচনা সমালোচনা। মন্ত্রণালয়ে
অবশেষে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়ার ঘোষণা দিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ন্ত্রণে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। নভেম্বর থেকে 4 মাসের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়া হবে। তবে শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে সেখানে রাত যাপন করতে পারবেন পর্যটকরা। এটাকে রেগুলেট বা কন্ট্রোল করার জন্য আমরা একটা সফটওয়্যার তৈরি করেছি, যার সাথে পরিবহন ব্যবস্থাকে সংশ্লিষ্ট করে এটাকে নিয়ন্ত্রণ করা হবে। বাণিজ্যের উদ্দেশ্য কখনো আমার জীববৈচিত্র্য পরিবেশের ঊর্ধ্বে না। এদিকে বিমানবন্দরের 3rd টার্মিনাল খুলে দেওয়ার সার্বিক কার্যক্রম পর্যালোচনা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, বিদেশি নির্মাণ কোম্পানি এখনো হস্তান্তর না করায় এটি কবে খুলে দেওয়া সম্ভব হবে সেটি নিশ্চিত নয়। আমাদের যখন একজন অপারেটর সিলেকশন হবে, এর পরের ধাপটা হচ্ছে ওরাট, অপারেশন রেডিনেস টেস্ট। সেই অপারেশন রেডিনেস টেস্টের জন্য আমাদের বেশ কয়েক মাস সময় লাগবে। আমরা জিনিসটাকে রিভিউ করছি। এখানে 21,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এই বিনিয়োগের দায় তো আমাদেরকে গ্রহণ করছে। এখানে জাপানিজরা বিনিয়োগ করেনি, বিনিয়োগ আমরা করেছি। এই খরচ মেটানোর জন্য আমরা যত দ্রুত এটা চালু করতে পারি, এটা যে শুধু আমাদের যাত্রী পরিবহনের সেবার উন্নতিকরণ তাও না, এখানে আমাদের একটা অর্থনৈতিক স্বার্থও জড়িত। পর্যটন এবং টেকসই রূপান্তর এই প্রতিপাদ্য নিয়ে আগামী শনিবার দেশে বিশ্ব পর্যটন দিবস পালনের লক্ষ্যে নানা আয়োজনের কথাও তুলে ধরেন পর্যটন উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দুর্গোৎসবের আমেজে মুখরিত মন্দির পাড়া, আর ভক্তদের নিরাপত্তায় মাঠে সেনাবাহিনী। মন্দিরের প্রবেশপথ, সিসিটিভি ক্যামেরা, স্বেচ্ছাসেবকদের অবস্থান সবকিছুই খতিয়ে দেখেন সেনা সদস্যরা। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে টহল ও নজরদারি বাড়িয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকালে রাজধানীর কাবাডি স্টেডিয়াম ক্যাম্পে সমন্বয় সভার আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের 15 ইস্ট বেঙ্গল মেকানাইজড। এতে অংশ নেন পুরোহিত, পূজা উদযাপন পরিষদ ও মন্দির পরিচালনা কমিটির সদস্য, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সভায় মণ্ডপ কেন্দ্রিক নানা সমস্যা ও শঙ্কার কথা তুলে ধরেন মন্দির সংশ্লিষ্টরা। খুব জাম থাকে, আমি আশা করবো এখানে এই পূজার 5 দিনের জন্য স্পেশাল ট্রাফিক দাও। কুমারী পূজার সময় মায়েরা অধিক থাকে এবং সে সময় নিরাপত্তা বিধান করা আমাদের পক্ষে দুঃসাধ্য হবে, এবং যে কোনো একটা অকারেন্স হলে এটা আমাদের জন্য খুব বিব্রতকর অবস্থা হয়ে যাবে। আমরা মনে করেছিলাম 5ই আগস্টের পর আমরা মন্দিরটা ফিরে পাবো, কিন্তু 5ই আগস্টের পরের দিনে সেখানে আবার মন্দিরের চূড়াটা পুরাটা ভেঙে ফেলছে। শারদীয় দুর্গাপূজায় কেউ অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে কঠোর হস্তে তা দমনের হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী। আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করব সেগুলোকে যাতে একটা সুতার মধ্যে বাঁধতে পারি বা একটা রশির মধ্যে বাঁধতে পারি, যাতে আমাদের কোনো অংশ লুজ বা আনফিট না থাকে, যেটা সুযোগ কোনো স্বার্থান্বেষী মহল নিতে পারে এবং একটা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে। এটা বন্ধ করার জন্যই মূলত আজকে আমাদের কার্যক্রম। অনুপ্রবেশ ঠেকাতে তল্লাশি জোরদারের পাশাপাশি মণ্ডপের আশপাশে দোকানপাট না বসানোর আহ্বান জানান সেনা কর্মকর্তা। কোন অবস্থার পরিস্থিতিতে আমরা যাতে কাউকে সুযোগ না দিই। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে দেশের সম্প্রীতি নষ্ট করতে চায়, তারা নিরীহ মানুষকে টার্গেট করে মোটিভেট করে বলেও জানান রেজাউল করিম। উগ্রবাদীদের তথ্য জানাতে ইনফো ATU নামে অ্যাপ চালু করা হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করেন ATU প্রধান। বাংলাদেশ শান্তির দেশ এবং সম্প্রীতির দেশ, আগেই যেটা বলছি, এইখানে এই জঙ্গিবাদ, উগ্রবাদের কোনো স্থান নাই, এবং আমরা এখানে কোনো কোথাও এরকম কোনো, আমরা সোফার আমরা যত স্টাডি করে দেখছি, এরকম কোনো ঘটনা আমরা মনে করি না যে এখানে কোনো রকমের মানুষ কাজ করছে। তারপরেও আমরা সতর্ক আছি যাতে করে কোথাও কোনো রকমের এরকম ঘটনার উদ্ভব ঘটতে না পারে। ৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের আমেজ। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর প্রার্থীরা ছুটছেন শিক্ষার্থীদের দ্বারে দ্বারে। ঝুপড়ি, অনুষদ, স্টেশন সব জায়গাতেই পদচারণা প্রার্থীদের। ভোটারদের শোনাচ্ছেন আশার বাণী, চেয়ে নিচ্ছেন মূল্যবান ভোট। বৃহস্পতিবার প্রচারণা কিছুটা জমে উঠলেও শুক্রবার থেকে শুরু হবে দুর্গাপূজার ছুটি। এরই মধ্যে ক্যাম্পাস ছেড়েছেন অনেক শিক্ষার্থী, তাই স্থবির হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রচারণা কার্যক্রম। তবে প্রার্থীরা বলছেন বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমই হয়ে উঠবে তাদের প্রচারণার প্রধান হাতিয়ার। আমাদের কাছে যে হাতিয়ারটা আছে সেটা ফেসবুক বা মাল্টিমিডিয়া।
এটাকে পুঁজি করেও অনেক সময় আমরা ভালো রকমের একটা ফাইট দিতে পারি। সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য একমাত্র মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো আমরা অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমে কাজ করতেছি। সবাই তো চলে যাচ্ছে না, কিছু কিছু আছে, সেই জায়গা থেকে হলগুলোতে যারা থাকবে সবাইকে রিচ করব। ভোটারদের কাছে পৌঁছানোর জন্য প্রার্থীরা তথ্যবহুল ভিডিওর পাশাপাশি তৈরি করছেন বিভিন্ন কন্টেন্ট। অনেকে বাড়ি চলে যাচ্ছেন, সেই জন্য যারা চলে যাচ্ছেন তারা তো চলে যাচ্ছেনই, তবে তারাও মোটামুটি খুবই উৎসাহ নিয়ে আমাদেরকে গ্রহণ করছেন। আমরা যে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি সেখানের কাছ থেকে পজিটিভ নেগেটিভ দুই ধরনের সাড়াই পাচ্ছি। ন্যাশনাল ইলেকশনে যেরকম বিশাল বিশাল ইশতেহার দেওয়া হয়, ওই ইশতেহারের মধ্যে কি আমরা শুধু ইশতেহার দিচ্ছি, পরবর্তীতে আমরা ভুলে যাব কিনা এটা নিয়েও তারা উদ্বিগ্ন। চূড়ান্ত প্রার্থী তালিকায় মনোনয়ন পেয়েছেন 907 জন। চাকসুতে সহ সভাপতি পদে লড়বেন 24 জন এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 22 জন। আগামী 15ই অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত চাকসু ও হল সংসদ নির্বাচন। নিগার মেহেরিন, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষকরা আলোচনা সভায় অংশ নেন। সভায় বিস্তারিত আলোচনা শেষে উপাচার্য তাদের আশ্বস্ত করেন গত 20 সেপ্টেম্বর অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে দ্রুত যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। এর আগে বুধবার দুপুরে শাটডাউন 7 কার্যদিবসের জন্য স্থগিত করেন কর্মকর্তা কর্মচারীরা। উপাচার্য মহোদয়ের মৌখিক প্রতিশ্রুতির প্রেক্ষিতে এবং রাষ্ট্র নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক এবং গতিশীল রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আগামীকাল 26/9/2025 তারিখ থেকে আপাতত স্থগিত ঘোষণা করছে। বিশ্ববিদ্যালয় সচল রাখার জন্য যেভাবে একটা বোঝাপড়ার ভিতর দিয়ে যেতে হবে আর কি, এবং এই বোঝাপড়াটা খুব বেশি দরকার, কারণ বিশ্ববিদ্যালয়ে বহু ধরনের চিন্তার মানুষ আছে। সবার চিন্তার একটা যদি সম্মিলিত একটা প্রয়াস থাকে সবার চিন্তা নিয়ে, তাহলে এইটা সমাধান করাটা আমার ধারণা যে একটা সুসমাধানই আসবে আর কি। 3 মাস আগে শুরু হওয়া মোবাইল সার্ভিসিং, ওয়েল্ডিং সহ 6টি কোর্স শেষে আজ 120 জন শিক্ষার্থীকে 20 থেকে 25,000 টাকা করে প্রশিক্ষণ ভাতা দেওয়ার কথা কর্তৃপক্ষের। কিন্তু প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাত্র 8 থেকে 9,000 করে টাকা দেওয়ার প্রতিবাদে তারা এই বিক্ষোভ করেন। গার্ড অব অনার দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হলো দায়িত্ব পালনরত অবস্থায় প্রাণ দেয়া ফায়ার ফাইটার নুরুল হুদাকে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ধামাইল গ্রামে ফায়ার ফাইটার নুরুল হুদাকে গার্ড অব অনার দেয় ফায়ার সার্ভিস। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। এর আগে বুধবার রাত 12টার দিকে নুরুলের মরদেহবাহী গাড়ি গ্রামের বাড়ি পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। 2 ছেলে মেয়ে এবং অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চয়তার মুখে নুরুল হুদার অন্তঃসত্ত্বা স্ত্রী। আমার 4টা সন্তানরে দেওয়ার মতো কেউ নেই। পরের দিন কইছে, মা তুমি আমার সন্তান 4টা দেখো। ছেলের লাশ আমি কান্দ লইতাছি। এদিকে নিহত পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে বলে আশ্বাস দিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা। নুরুল হুদার স্ত্রী হিসেবে যে মর্যাদায় আসীন ছিল, যে টাকা পয়সা পেত, এর চেয়ে বেশি আগামী দিন সে চাকরি না করে গড়েতে সন্তানদের পরিচর্যা করার জন্য তার চেয়ে বেশি পাবে। আগে ছিল তার দায়িত্ব একটি পরিবারের, এখন রাষ্ট্র হচ্ছে তার পরিবারের দায়িত্ব নিয়েছে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। 2011 সালে শুরু হওয়া মোবাইল ব্যাংকিং সার্ভিস এখন ব্যবহার করছে দেশের 54% মানুষ, আর ইন্টারনেট ব্যাংকিং করেন 44%। তবে গ্রাম ও প্রান্তিকের মানুষ অধিকাংশই এজেন্ট ব্যাংকিং এর উপর নির্ভরশীল, যাদের ডিজিটাল ব্যাংকিং এর আওতায় আনা গেলে গতি পাবে অর্থনীতি। তবে সেখানে নিরাপত্তা অন্যতম প্রশ্ন বলে মনে করে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনী। যত ধরনের প্রতারণা হচ্ছে এর 90% হচ্ছে এই বিকাশের মাধ্যমে। কাউন্টার সিকিউরিটি এটাও কিন্তু আপনাকে দিতে হবে। আমরা বলছি অনেক সময়, যেমন বিকাশকে বলছি যে আপনি 6 মাস পর পর কাস্টমারের রিনিউ করেন, 3 মাস পর পর করেন। ডিসিসিআই আয়োজিত এক আলোচনায় নারীর ক্ষমতায়ন ও দারিদ্রতা নিরসনে মোবাইল ব্যাংকিং এর গুরুত্ব তুলে ধরেন আলোচকরা। সম্ভাবনাময় খাতটি ব্যবস্থাপনাগত ত্রুটি দূর করার পরামর্শ উঠে আসে বৈঠকে। ডিজিটাল সার্ভিসকে আরও সাশ্রয়ী করতে হবে, ফাইন্যান্সিয়াল ও ডিজিটাল লিটারেসি বাড়াতে হবে এবং কনজিউমার প্রোটেকশন ও সাইবার সিকিউরিটি শক্তিশালী করতে হবে। ব্যাংকিং সিস্টেমে যত ফ্রড হয়েছে
আপনি খেয়াল করে দেখবেন ডিজিটাল ট্রানজাকশনের ফ্রডের পরিমাণ অনেক কম, কিন্তু ফ্রড হয়েছে আমাদের ম্যানেজমেন্ট ফেলিয়ারের কারণে। সামষ্টিক অর্থনীতির স্বার্থে ফিনান্সিয়াল ইনক্লুশনে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জানান, ডিজিটাল ব্যাংকিংয়ে গ্রাহকের নিরাপত্তায় ভেরিফিকেশনে এনআইডির পরীক্ষার সুযোগ থাকতে হবে, এতে করের হারও বাড়বে। এই যে মার্চেন্ট যারা ছোট ছোট বিজনেস করেন তাদের কোনো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, তাদের কোনো স্মার্ট ডিজিটাল কিচ্ছু নাই, তারা ক্যাশ ইউজ করে কেন? ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। সত্যি কথা বলতেছি আর কি। তো এই জিনিসটা অ্যাড্রেস করতে হবে। এছাড়া সরকার ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করার পাশাপাশি ব্যাংকগুলোর প্রযুক্তি নিরাপত্তা বাড়ানোর উপর জোর দেন আলোচকরা। হিউজ ট্রাস্ট ডেফিসিট। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাধা দেওয়ার অভিযোগে 2 শ্রমিককে আটক করে যৌথ বাহিনী। এ সময় বাধা প্রদানকারী শ্রমিকদের বুঝিয়ে বিভিন্ন রাস্তা ও গলি থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও শিল্পাঞ্চলের নরসিংহপুর, নিশ্চিন্তপুর সহ 1.5 কিলোমিটার এলাকা জুড়ে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে তানিয়া আক্তার, বয়স 17, বিয়ে করেছেন বছর খানেক আগে। এখনো চোখে মুখে শৈশবের চঞ্চলতা। তানিয়ার স্বামী রাকিবের বয়সও 20 বছর। বিয়ের বছর খানেকের মাথায় সন্তান সম্ভবা হন তানিয়া। তবে গর্ভের বাচ্চা পৃথিবীর আলো দেখার সুযোগ পায়নি। 3 মাস হতে না হতেই ঘরেই মৃত সন্তান প্রসব করেন তানিয়া। শুরু থেকেই ডাক্তারের কাছে যায়নি সে। সেই ঘটনার পর আবারও গর্ভধারণ করেছে সে। তবে এবার শুরু থেকেই চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন তিনি। প্রয়োজনীয় ঔষধের পাশাপাশি খাবার গ্রহণেও নিচ্ছেন বাড়তি সতর্কতা। ডাক্তার দেখাছিলাম, চিকিৎসা করছিলাম, তো এটা আছে। আগেটা সময় ডাক্তারই দেখাননি? না। অনেক কষ্ট, আগে তো বুঝি নাই, কি হতে পারে তো আমি জানি না। কক্সবাজারের সমুদ্রে ঘেঁষা চকরিয়া উপজেলার গ্রাম ফাইল্লাপাড়ার বাসিন্দা তারা। এই গ্রামের বাসিন্দাদের বছর জুড়েই বসবাস নোনা পানির সঙ্গে। আইসিডিডিআরবির গবেষণা বলছে এই অঞ্চলে শিশু মৃত্যুর অন্যতম কারণ কারণে যদি মারা এখানে আপনার প্রেগনেন্সি পিরিয়ডে যদি আপনার বেশি পরিমাণ লবণ খায় তাহলে গ্যাস্ট্রেশনাল হাইপারটেনশনের কারণে মিসক্যারেজ হতে পারে। তবে চিকিৎসকরা অবশ্য ভিন্ন কথা বলছেন। আরও গবেষণায় আসতে হবে আসলে লবণটা সরাসরি কিভাবে এফেক্ট ফেলতেছে। তবে গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলে কিন্তু বাচ্চা জন্মগত ত্রুটি হয়। এছাড়াও কিন্তু ভাইরাস আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল থাইরয়েডের সমস্যা আছে এবং কিছু ব্যাকটেরিয়াও আছে যেটা অ্যাবর্শনে আপনাকে মডিফাই করে। সংশ্লিষ্টরা বলছেন জলবায়ু বা প্রকৃতির উপর সরাসরি মানুষের কোনো হাত নেই। তবে সচেতন থাকলে অনেক বিপদ এড়ানো সম্ভব। তাই জলবায়ু পরিবর্তনের অভিঘাত ঠেকাতে যেমন কাজ করতে হবে সরকার ও রাষ্ট্রকে, তেমনি পারিবারিক পর্যায়েও নিতে হবে বাড়তি নজরদারি। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, চকরিয়া, কক্সবাজার। শ্রমিকদের কর্মব্যস্ত থাকার কথা থাকলেও এখানে শুনশান নীরবতা। রপ্তানিকারকরা কৃষকের কাছ থেকে পাট ক্রয় করে জমা করলেও তা দিনের পর দিন গোডাউনে এভাবেই পড়ে থাকছে। কাঁচা পাটকে শর্তযুক্ত রফতানি পণ্যের তালিকাভুক্ত করে গত 8 সেপ্টেম্বর পরিপত্র জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। রফতানিকারকরা বলছেন, মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে শর্ত সাপেক্ষে কাঁচা পাট রফতানি বাস্তবে অসম্ভব। খুলনার রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে একই কথা। গত 15 দিনে কাঁচা পাট রফতানির জন্য কোনো সার্টিফিকেট ইস্যু হয়নি এই দফতর থেকে। এছাড়া গত 27 জুন থেকে স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে ভারতে কাঁচা পাট রফতানি। এতে গত 3 মাসে আগের 3 মাসের তুলনায় কাঁচা পাট রফতানি কম হয়েছে 80%-এরও বেশি। এখন পুরোপুরি রফতানি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় রফতানিকারকরা। 1000 টনের ইনকোয়ারি আছে, হয়তো তারা 200 টনের অনুমোদন দিল। তাতে করে আমাদের একটা বড় ধরনের ব্যাঘাত হচ্ছে রপ্তানির ক্ষেত্রে। পাটের সেক্টরের উপরে বাংলাদেশ অর্থনীতি দাঁড় করানো সম্ভব যদি আমরা অল স্টেক হোল্ডার একটা টেবিলে বসতে পারি। রফতানি না থাকায় খুলনার দৌলতপুরের অধিকাংশ পাট গোডাউনে কাজ নেই শ্রমিকদের। এ অঞ্চলের 20টি রফতানিকারক প্রতিষ্ঠানের প্রায় 10,000 শ্রমিক পুরোপুরি বেকার হয়ে যাওয়ার শঙ্কায়। সম্প্রতি সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সড়কে আন্দোলন করেন তারা। কিছুদিন আগে যে কাজ হচ্ছে সারা না কাজ এখন হচ্ছে, তাতে আমাকে অবস্থা খুব ভালো না, আমাকে খুব দুর্দিন যাচ্ছে। আমরা চাই কাজ হোক, শিপমেন্ট হোক, ব্যবসা করুক মালিকরা, তারা আমদানি করুক, রপ্তানি করুক, আমরা কাজ করে খাইয়ে বাঁচতে চাই। এই রপ্তানি বন্ধ হলে হাজার হাজার শ্রমিক আছে এখানে, তাদের সঙ্গে তাদের পরিবার আছে, লক্ষ লক্ষ লোক না খেয়ে থাকবে, তারা খুব অসুবিধার মধ্যে আছে। শ্রমিক, কর্মচারী, দৌলতপুরবাসী সহ খুলনাবাসীর পক্ষ থেকে আমরা বলবো যে কোনো মূল্যে কাঁচা পাট রপ্তানি
চালু করা হোক। যদিও রফতানি উন্নয়ন ব্যুরোর দাবি, অনুমতি নিয়ে রফতানির সুযোগ এখনো রয়েছে। সাময়িক সময়ের পর ফের আগের অবস্থায় যাবে বলেও আশা করেন এই কর্মকর্তা। এই বিষয়ে আমার মনে হয় খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করছি না। র ম্যাটেরিয়াল এটা দীর্ঘ সময়ের জন্য শর্তযুক্ত থাকার কোনো সুযোগ নাই। নির্দিষ্ট সময় পরে এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী অবশ্যই এটাকে আবার শর্তহীন করা হবে এবং আমি যেটুকু দেখেছি ইতিপূর্বে সেটা হয়ে থাকে নরমালি। সবশেষ 3 মাসে খুলনা অঞ্চল থেকে কাঁচাপাট রফতানিতে আয় হয়েছে $42 লাখ, যেখানে আগের 3 মাসে এ খাতে আয় হয়েছিল $3,66,000। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।